স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সামনে নিষ্ঠুরতম মানুষটার ধূসর বাদামি চোখে নিজের নীলাম্বর চোখ দুটো রেখে অকস্মাৎ ঈশানী উপলব্ধি করলো এরিস শুধু খারাপই নয়, ও আসলে একটা হৃদয়হীন জানোয়ার। মনুষ্যত্ব বলতে কিছুই নেই ওর মাঝে, কিচ্ছু না। দিশেহারা ঈশানী তখনই এরিসের মুখের উপর প্রচণ্ড ক্ষোভ নিয়ে চিৎকার করে উঠল আবারও। অসম্ভব! আপনার সাহস কি করে হয় আমাকে এটা বলার? অসভ্য নিষ্ঠুর পাষাণ লোক! আমাকে ওইসব অপবিত্র জিনিসের সঙ্গে তুলনা করতে একবার বুক কাঁপলো না আপনার? পুনরায় ওর অন্য গালে শরীরের সর্বশক্তি দিয়ে চর বসালো এরিস। এবার থাপ্পড়ের আঘাতে টাল সামলাতে না পেরে খাটের এক কোণে লেগে কপালটাই কেটে গেল ঈশানীর। এক কথায় পুরো মুখমণ্ডল রক্তাক্ত ওর। এতটা আঘাতের পরেও সামনের দিকে ঝুঁকে ঈশানীর গলা চেপে ধরে এরিস বলে উঠল, তোমার কি করে সাহস হলো এরিস ইউভানের সামনে এভাবে কথা বলার? হাউ ডেয়ার ইউ টু টক লাইক দ্যাট? তোমাকে প্রত্যেকটা কথার মূল্য চোকাতে হতে পারে, সেটা কি তুমি জানো? দ্বিতীয়বার আমার সামনে এভাবে গলা উঁচিয়ে কথা বলার স্পর্ধা দেখাতে এলে জিভ কেটে ফেলবো আমি। জিসানকে বাঁচাতে চাইলে চুপচাপ যা বলছি সেটাই মেনে নাও। এমনিতেও তুমি আর এই জায়গাটা থেকে বের হতে পারবে না, নেভার। মেরে ফেলুন আমায়, এক্ষুনি মেরে ফেলুন। এই যন্ত্রণা আর নিতে পারছি না আমি। এরিস নতুন উদ্যমে ঈশানীর নরম তুলতুলে সরু গলাটা চেপে ধরল আবারও। অতঃপর দাঁত খিচিয়ে বলে উঠল, তুমি কি বুঝতে পারছো না যে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না? বেশি বাড়াবাড়ি করলে তোমার চোখের সামনে তোমার বন্ধুকে তিলে তিলে মৃত্যু দেবো আমি। আর তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার ছোট্ট একটা ভুলের কারণে বেচারা ইনোসেন্ট ছেলেটার প্রাণটাই চলে যাক। না। আঁতকে উঠে ঈশানী পরক্ষণেই আবার ডুকরে কান্না শুরু করে দেয় মেয়েটা। কাঁদে কাঁদে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসে কাতর গলায় বলতে আরম্ভ করে, কেন করছেন এসব? কি ক্ষতি করেছি আমি আপনার? কোন ভুলের শাস্তি দিচ্ছেন আপনি আমায় বলুন? আমি কেন? ঈশানীর কথার পাছে আবারও সেই গা জ্বালানো কপট হাসি ফেরত দিল এরিস। তবে ওর হাসিটা যতটা না বিরক্তিকর, তার চেয়েও বেশি ভয়ানক। এরিসকে ঠোঁট পাকিয়ে হাসতে দেখে ঘৃণায় চোয়াল শক্ত হয়ে এলো ঈশানীর। যে চোখে খানিক আগেও অসহায়ের রাজত্ব ছিল, সেই চোখে এখন আগুন ঝরছে মেয়েটার। এরিস মুখমণ্ডলে ক্রূর হাসিটা ধরে রেখেই শান্ত অথচ গভীর গলায় বলল, কইজিও চাইছ? হ্যাঁ, চাইছি। এরিস ওর হাতের বাঁধন দ্বিগুণ শক্ত করে বলল, ইউ নো হোয়াট, কাউকে কৈশোর কিংবা সেকেন্ড চান্স কোনোটাই দেয় না এই এরিস। And it go. And this will gonna be fun. আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, I'm not the prince of your fairy tale. I'm the monster of your nightmare. আমি দয়ালু নই, তুমি যা ভেবেছো সেটাও নই। এই পৃথিবীতে আমার কোনো দুর্বলতা নাই, আর যার কোনো কিছুতে দুর্বলতা নাই তাকে কেউ কোনোদিন ভাঙতে পারে না, কেউ না। শুনেছো তুমি? I have no fucking weakness. সুতরাং আমার সামনে সব ফেক ইনোসেন্স দেখিয়ে কোনো লাভ নাই মিস ঈশানী তুস্কর্নিয়া। তুমি আর এই জীবনে কখনো এই জায়গা ত্যাগ করতে পারবে না। এখান থেকে বেরোনোর সকল রাস্তা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখন থেকেই একটা ভালো প্রস্টিটিউট হওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। চুপচাপ লক্ষ্মীমের মতো ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নাও। কথাগুলো শেষ করে ঈশানীকে ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল এরিস। ঠিক তখনই পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে উঠল ঈশানী। কিছু একটা ভেবে মাথা উঁচিয়ে দৃঢ় গলায় বলে উঠল, তোমার এই অহংকার তোমাকে সর্বশান্ত করে দেবে এরিস ইউভান। একটা কথা ভুলে গেছো তুমি? ভুল বলছো তুমি। এই পৃথিবীতে দুর্বলতা ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব নেই, থাকতে পারেই না। তোমার মতো জানোয়ারেরও দুর্বলতা আছে, হয়তো তুমি সেটা এখনো উপলব্ধি করতে পারছো না। তবে আজ না হয় কাল, যখন তুমি তোমার দুর্বলতাটা ধরে ফেলবে, তখন কোনো একদিন তোমার সেই দুর্বলতা তোমায় ধ্বংস করে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে তোমার অহমিকার দেয়াল, শেষ করে দিবে তোমার অস্তিত্ব। তোমার দুর্বলতাই হবে তোমার ধ্বংসের একমাত্র কারণ। অত্যন্ত ক্রোধে কথাগুলো বলার সময় তীর তীর করে কাঁপছিল ঈশানীর সর্বাঙ্গ। তবে
ওর কথাগুলো কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল ইরিশের ঠোঁটে সে অদ্ভুত ক্রূর হাসি। তার বদলে সমগ্র মুখমণ্ডলে এসে ভর করল ভয়াবহ কাঠিন্যতা। চোখ দুটোতে জল জল করে উঠল রক্তিম তেজস্ক্রিয়তা, যেন নিভে যাওয়া অঙ্গার ঘিয়ের প্ররোচনায় তাও তাও করে জ্বলে উঠেছে মুহূর্তেই। এরপর ঘুরে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ঠোঁট দিয়ে দুটো বাক্য উচ্চারণ করলো শুধু, আমার সাথে লাগতে শুনে ইউ ফাকিং পেচ। ব্যাস, আবার নিজের হাত দিয়ে ঈশানীকে আঘাত করে বসলো ইরিশ। ইরিশের শক্ত হাতের ধাক্কায় ছিটকে মেঝেতে মুখ থুবড়ে পড়ল ঈশানী। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর নাক গলিয়ে, সমগ্র মুখমণ্ডল রক্তাক্ত। দমটা তার এবার বেরিয়ে যাওয়ার উপক্রম। তখনও মেঝেতে শুয়ে কাতরাতে কাতরাতে অবচেতন হওয়ার আগ মুহূর্তে নিজেকেই নিজে উপহাস করে হাসল ঈশানী। মনে মনে বলল, আবেগ এখন নিয়ন্ত্রণে, অথচ আমি ধ্বংসের শেষ প্রান্তে। না জেনে না শুনে দিন রাত একটা জানোয়ারকে ভালোবাসার শাস্তি হিসেবে। এটা তোর প্রাপ্য ঈশানী, হ্যাঁ এটাই তোর প্রাপ্য। ঈশানীর ঘর থেকে বেরিয়ে মাত্রই লঞ্চে ফিরেছে ইরিশ। লঞ্চে ফিরে সর্বপ্রথম শরীরের ব্লেজারটা অন্য পাশে ছুঁড়ে ফেলে টাইয়ের নটটা খানিক টানাটানি করে নিজের ব্যক্তিগত কাউচে মাথা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে পড়ে সে। ওকে বেশ ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছে। লঞ্চের এক কোণে ছোটোখাটো একটা বার কাউন্টার। তুষার এতক্ষণ সেখানেই ছিল, তবে ইরিশকে দেখা মাত্রই একটা রেড ওয়াইনের বোতল সমেত এগিয়ে এলো কাউচের দিকে। তখনও চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে ইরিশ। তুষার সবসময়ের মতোই বেশ দক্ষ হাতে ইরিশের জন্য গ্লাস ভর্তি ওয়াইন সার্ভ করতে করতে বলে, মিস ব্লু আইড অ্যাঞ্জেলের জ্ঞান ফিরল তাহলে? আপনাকে দেখে হতাশ মনে হচ্ছে ইরিশ। তৎক্ষণাৎ চোখের পাতা খুলে ফেলল ইরিশ। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে সেটাকে পরখ করতে করতে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট তুষার। হতাশা ইরিশের ডিকশনারিতে নাই। লাইফ ইজ জাস্ট আ মাইন্ড গেম। হয় জিতে গিয়ে পুরো দুনিয়াকে দেখিয়ে দাও, আর নয়তো তোমার হার দুনিয়া দেখার আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাও। হতাশা ইজ নট মাই টাইপ ব্রো। ওয়াইনের গ্লাসে ছোট্ট একটা সিপ নিয়ে তুষারের দিকে ঘাড় বাঁকালো ইরিশ, যে এই মুহূর্তে ইরিশকে সার্ভ করায় ব্যস্ত। ইভেন ও নিজেও এটা ভালো করেই জানে, না বললেও তুষার ওর প্রত্যেকটা ইনস্ট্রাকশনে ঠিক কতটা স্ট্রিক্ট, কারণ বিচক্ষণতার দিক দিয়ে ইরিশের যে কোনো অংশে কম নয় তুষার। তুষার জাওয়াত, ইরিশ ইউভানের ডান হাত, পাইথন প্যারাডাইসের সেকেন্ড লিডার, যার জীবনের মিশন আর ভিশন শুধু একটাই, জীবন দিয়ে হলেও পাইথন প্যারাডাইস আর ইরিশ ইউভানকে রক্ষা করে যাওয়া। বয়সের দিক দিয়ে বিবেচনা করলে ইরিশ আর তুষার সমবয়সী, তবে স্বভাবের দিক দিয়ে দুজনার বৈশিষ্ট্য বেশ আলাদা। ইরিশ যেমন হুট হাট রেগে গিয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ বাঁধিয়ে দিতে এক সেকেন্ডও ভাবে না, তুষার মোটেই তেমন নয়। পরিস্থিতি অনুকূল হোক কিংবা প্রতিকূল, সকল অবস্থাতেই তুষারের মুখভঙ্গিমা থাকে একই রকম। উত্তেজিত নয়, বরঞ্চ ঠান্ডা মাথায় কৌশলে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারদর্শী তুষার। ইরিশ হার্টলেস, এটা সবাই জানে, তবে তুষারের মন মস্তিষ্কে কখন কি চলে তা ঠিকভাবে অনুমান করা দায়। এক কথায়, হি ইজ আ মাস্টার মাইন্ড। মেয়েটাকে কি করবেন? তুষারের অকস্মাৎ প্রশ্নে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ইরিশ। পায়ের উপর পা তুলে আরেক দফা ওয়াইনের চুমুক দিয়ে জবাবে বলল, আমাদেরকে কোটি কোটি টাকা এনে দিতে পারবে। আই নো ড্যাড, ওই জন্যই সেদিন মেরে ফেলতে বারণ করেছিলাম। আপনি তো জঙ্গলের মধ্যে টঙ্গরে নিয়েই খেল খতম করে দিতেন। তুষারের কথায় কিছু একটা ভাবলো ইরিশ, পরক্ষণেই ঠোঁট কামড়ে বলল, হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম ও ওই স্পাইগুলোর মধ্যে একজন, নয়তো আমার রেস্ট্রিক্টেড এরিয়াতে এত সহজে একটা মেয়ে ঢুকে পড়লো। ইউ নো দ্যাটস নট সো ইজি। টোটালি মিরাক্কেল, বাট ওর দামটা এখনও আনকাউন্টেবল। কথাটা বলে ঠোঁট বাঁকিয়ে হাসল তুষার। ইরিশ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে চট করে চোখ খুলে সচকিত হয়ে বলে উঠল, ইউ নো হোয়াট তুষার, আমি এর আগে কখনোই নীল চোখের বাঙালি মেয়ে দেখিনি।
অলসো শি ইজ ভার্জিন। তুষার চোখ ছোট ছোট করে বলল, কিন্তু এত সহজে মেয়েটাকে নিজের ড্রায় টেনে আনলেন কি করে? কিঞ্চিত ঠোঁট পাকিয়ে কপট হাসল ইরিশ। দুঠোঁটের ফাঁক গলিয়ে ইলেকট্রিক সিগারেটের ধোঁয়া কুণ্ডলি উড়িয়ে বলল, জোর জবরদস্তি, টানা হ্যাচড়া, আরেকটা পুলিশ কেস, এগুলো আমার আসলে পছন্দ নয়। সো তুমি ভালো করেই জানো আমি কি করছি। হ্যাঁ জানি, ম্যানিপুলেটের জিনিসটা আপনি খুব ভালোই পারেন। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান? এবারের শিরদাঁড়া সোজা করে বেশ মনোযোগী হয়ে বসল ইরিশ। হাতের জিনিসটা সাইডে ছুঁড়ে ফেলে সামনে টি টেবিল থেকে কুড়িয়ে নিল আইপ্যাডখানা। সেটাকেই স্ক্রল করতে করতে তুষারের উদ্দেশ্যে বলল, নেক্সট টার্গেট উইল বি ব্ল্যাক ডায়মন্ড। ইটস আ হিউজ প্রজেক্ট, বি রেডি ফর দ্যাট। ইরিশের কথায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল তুষারের কপালে। ও কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ব্লাড ডায়মন্ড মানে রক্ত হীরক, কিন্তু সেটা তো এক পিসই আছে, তাও আমাদের চরম শত্রু ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসনের কাছে। ড্যানিয়েল এত সহজে আমাদের সঙ্গে ডিল করবে বলে আপনার মনে হয়? ইটস নট আ ফাকিং টেল, ইটস আ মিশন। ব্লাড ডায়মন্ড আমার চাই চাই। ইরিশের কথার জের ধরে তুষার আরও কিছু বলবে তার আগেই সদর দরজা খুলে লঞ্চে প্রবেশ করলো ডেকের একজন তুচ্ছ গার্ড। কোনো এক অজানা কারণে ভীষণ হাঁপাচ্ছে গাটা। লোকটাকে দেখে ভ্রু কুঞ্চিত করে সাইডে রাখা রিভলভারটা লোড করতে শুরু করে দিল এরিশ, কারণ ও ভেবেছে অন্য কোনো শিপ থেকে হয়তোবা জলদস্যু আক্রমণ করেছে। অথচ তুষার বেশ ঠান্ডা আওয়াজে লোকটাকে জিজ্ঞেস করলো, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বস, মেয়েটা হুট করেই শিপ থেকে ঝাঁপ দিয়েছে। ভয়ে ভয়ে মুখ থেকে কথাটা বের করলো গার্ড। এরিশ চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রিভলভার সমেত লাউঞ্জ থেকে গট গটিয়ে বেরিয়ে গেল ইরিশ। যেতে যেতে ফের তুষারকে উদ্দেশ্য করে বলল, গার্ডদের বলো জিসান ছেলেটাকে ধরে বাইরে নিয়ে আসতে। উত্তাল সমুদ্র, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু নীলাম্বর জলের আঁকা বাঁকা উর্মিমালা। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। এ যেন পৃথিবীর বাইরে নতুন আরেক পৃথিবী। বিলাসবহুল এই জাহাজের ডিকের অংশটা একেবারে নিচে অবস্থিত। খানিক বাদে বাদে বিশাল আকৃতির ঢেউগুলো এসে ভিজিয়ে দেয় জায়গাটা। আপাতত ঈশানীকে উদ্ধার করে গার্ডরা ডেকেই দাঁড়িয়ে আছে, কারণ ইতিমধ্যে এরিশ চলে এসেছে ওখানে। এরিশ যখন ডেকের বাইরে পা রাখে তখন দেখতে পায় গার্ডদের কড়া পাহারার মাঝে দাঁড়িয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে রেখে ঠান্ডায় ঠক ঠকিয়ে কাঁপছে ঈশানী। ঈশানীর পরনে সফেদ রঙা লং শার্ট আর জিন্স, যেগুলো আজ সকালে মহিলা গার্ডরা ওকে পরতে দিয়েছিল। পাতলা ফিনফিনের শার্টটা ঈশানীর গম রঙা ত্বকের মতোই কোমল আর হালকা। পানিতে ভিজে সেটা এখন ত্বকের সাথে মিশে গিয়ে পুরোপুরি আয়নাতে পরিণত হয়েছে, যদিও সেদিকে বিন্দুমাত্র নজর নেই এরিশে। তবে ঈশানীর শরীরের তীব্র কম্পন আর দাঁতের ঠকঠক আওয়াজটা ঠিকই স্পষ্ট শুনতে পাচ্ছে। ঈশানীর বেশভূষা দেখে এরিশ বেশ বুঝতে পারল কোনোভাবে গার্ডদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল ঈশানী। ওয়েট, পালাতে তো চাইনি, বরং ঈশানী মরতে চেয়েছিল। কিন্তু মেয়েটা এখনো এটাই বুঝতে পারলো না যে এরিশ ইউভানের অনুমতি এখানে ব্যতীত কোনো কিছু করা সম্ভব নয়, এমনকি আত্মহত্যাও নয়। ঈশানী কাঁপছে ঠিকই, তবে ওর দু চোখে ভয়ের লেশ মাত্র নেই। যেন মৃত্যুই ঈশানীর এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, আর সেটার জন্য পুরোপুরি প্রস্তুত। এরিশ যতই এগিয়ে আসছিল ঈশানীর চোখের ক্ষুব্ধতা ততই বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে মুখোমুখি হয় দুজন। দ্বিতীয়বারের মতো মিলিত হয় দুজোড়া নেত্রপল্লব। একজোড়া গাঢ় নীলমণিযুক্ত চোখের গহ্বরে কঠিন দৃষ্টিপাত নিক্ষিপ্ত হয়, আর এক জোড়া ধূসর বাদামি চোখে। দুজনার চোখেই আগুন ঝরা হিংস্রতা। এই যেন চোখের সঙ্গে চোখের স্নায়ুযুদ্ধ। কিন্তু এই দ্বন্দ্বে ঈশানীকে তো হার মানতেই হবে, কারণ ওর প্রতিপক্ষ স্বয়ং এরিশ ইউভান। এবং হলো সেটাই। ঈশানীর দিক থেকে কঠোর দৃষ্টি অব্যাহত রেখে হুট করেই ওর কপাল বরাবর রিভলভার তাক করল এরিশ।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। না, তাতে ঈশানী ভয় পেল না, তবে এরিসের মাথায় সম্পূর্ণ ভিন্ন কিছু চলছিল, যা ঈশানীর কল্পনারও ঊর্ধ্বে। ঈশানী তখনও নির্ভয়ে রিভলভারের সামনেই দাঁড়িয়েছিল। ঈশানীর কপাল থেকে সরিয়ে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত ঘুরিয়ে মুমূর্ষ জিসানের বাম পাটাকে পয়েন্ট করে ট্রিগার প্রেস করে দেয় এরিস। হঠাৎ গুলির শব্দে সচকিত হয়ে উঠল ঈশানীর মস্তিষ্ক। ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল জিসানের বাম পা থেকে অঝর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। তার মানে গুলিটা জিসানের লেগেছে। তার হাত দুটো শক্ত করে ধরে রেখেছে গাঁটরা। জিসানের এহেন অবস্থা থেকে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। তৎক্ষণাৎ দৌড়ে যেতে চাইল জিসানের কাছে, তবে তার আগেই গার্ডসরা ধরে ফেলল ঈশানীকে। অযাচিত ঈশানী এবার এরিসের সামনে গিয়ে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে উঠল, কি চাইছেনটা কি আপনি? জিসানকে কেন এভাবে আঘাত করছেন? আমার সাথে তো শত্রুতা থাকলে আমায় মেরে ফেলুন, ওকে কেন কষ্ট দিচ্ছেন? এরিস নতুন উদ্যমে রিভলভার লোড করতে করতে বলল, এই আওয়াজ নিচে। আগেও বলেছি, এখনো বলছি, ওকে একমাত্র তুমি বাঁচাতে পারো, আর না হলে। একটু থামলো এরিস, অতঃপর কিছু একটা ভেবে বলল, আমি এবার ওর ডান পায়ে একটা গুলি করব, আর তারপর। এরিস কথা শেষ করার আগে ঈশানী চোখ খিচে ভেজা স্যাঁতস্যাঁতে লোহার পাটাতনের উপর হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। অপারক ঈশানী দু হাঁটুর উপর শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আহত কণ্ঠে বলে উঠল, কি করতে হবে বলুন আমায়, আমি করব সবটা, তবু প্লিজ জিসানকে ছেড়ে দিন প্লিজ। যদিও জিসান কথা বলার অবস্থাতে নেই, তবুও ঈশানীর এহেন আত্মসমর্পণে হক চকিয়ে উঠল। এরিস একটা হার্টলেস ব্লাডি বিস্ট। এরিস পারে না এমন কিছুই নেই। তা জানা সত্ত্বেও কি করে এত সহজে হার মেনে নিল ঈশানী? কেনই বা নিল ভাবছে জিসান। এদিকে ঈশানীর কাকুতি মিনতি শুনে বেশ খুশি হলো এরিস। কেউ যখন তার কাছে জোর হাত করে কাকুতি মিনতি করে, জীবনের ভিক্ষা চায়, সেটা এরিস ভীষণ এনজয় করে, কারণ এটাই এরিসের নেচার। মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, তাদের উপর নিজের অবাধ কর্তৃত্ব ফলানোটা এরিসের কাছে ভ্যালু অফ পাওয়ার ছাড়া আর কিছুই না। সমুদ্রের মাঝে ভীষণ হাওয়া দিচ্ছে, রোগা পাতলা ঈশানীকে জোর হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল বলে, অথচ একইভাবে এরিসের সামনে হাঁটু ভেঙে বসে আছে। অপরাধবোধ ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনে মনে ভাবছে, শুধুমাত্র আমার ভুলের জন্য জিসান এতটা কষ্ট পাচ্ছে, ওর তো কোনো দোষ নেই, তাহলে ও কেন আমার জন্য এতটা শাস্তি ভোগ করবে? এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। নিজের জীবন দিয়ে হলেও জিসানকে আমার বাঁচানো উচিত। ঈশানীর ভাবনার ছেদ ঘটে এরিসের প্রস্তাবে। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ। ওকে ফাইন। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলেই ঈশানীর কবজিতে হ্যাঁচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দেয় এরিস। অতঃপর তুষারকে উদ্দেশ্য করে বলে, ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাংলাদেশে যখন একটা বন্দরে ফেলে রেখে আসবে। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কানে এয়ারপড লাগাতে লাগাতে কোথাও একটা চলে যায় তুষার। আকস্মিক তীব্র জ্বরে ঈশানীর দৃশ্যপট পুরোপুরি ঝাপসা। ঝাপসা নিভু নিভু চোখে শুধু দেখতে পেল জিসানকে ওরা টেনে হিঁচড়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, অথচ ঈশানীর হাতটা এখনো শক্ত করে ধরে রেখেছে ইরিশ। ওর মনে হচ্ছে এখনো হাত না ছাড়লে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ইরিশের বুকেই ঢলে পড়বে। তবে ঈশানী খুব করে চাইছে এটা না হোক, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ঈশানীর সঙ্গেও তেমনটাই হলো। ভাবনার কিছুক্ষণের মধ্যেই কাঁপুনি দিয়ে ওঠা তীব্র জ্বরের তোপে চেতনা হারিয়ে নিষ্ঠুর মাফিয়া বসটার উপরেই ঢলে পড়ল ঈশা। হাড় হিম করা কনকনে ঠান্ডা পরিবেশ, আকাশে রোদের ছিটে ফোটাও নেই, কয়েক স্তর ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। নাক ছিঁড়ে ভেতরে প্রবেশ করা শীতল বুনো বাতাসে যেন হৃদয় জমে যাচ্ছে। শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ। এ যেন প্রাকৃতিক হিমাগার। এই দেশে থাকলে বুঝি মানুষের হৃদয় এরিসের মতোই জমাট বেঁধে পাথরের খণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন হয়ে যায়। মনে মনে ভাবছে ঈশানী। গত 15 দিনের একটানা মহাসমুদ্রের যাত্রার শেষে আজই এক ছটাক বন্দরের মুখ দেখতে পেয়েছে ও।
আশ্চর্যের বিষয় হলো এডিসের ক্রুজ শিপটাও আজ তীরে ভিড়েছে। গত এক সপ্তাহ ধরেই সমুদ্র পৃষ্ঠে প্রচুর ঠান্ডা অনুভূত হতো, তবে ঈশানী ভেবেছিল গভীর সমুদ্রে আবহাওয়ার তারতম্যের কারণেই এটা হচ্ছে, কিন্তু আজ বন্দরে নেমে চারিদিক পর্যবেক্ষণ করতে ঈশানী বুঝতে পারল আসলে বাংলাদেশের সীমানার ধারে কাছেও নেই ওরা। ওটা নিশ্চয়ই শীত প্রধান কোনো দেশ, কিন্তু কোন দেশ? ভাবনার মাঝেই নীরের চোখে আশেপাশে চোখ বোলালো ঈশানী। ওর দুপাশে স্বগতিতে হাঁটছে কালো পোশাক পরিহিত বন্দুকধারী বডিগার্ডসরা। সামনেও তাদের সারি সারি অবস্থান। গার্ডসদের অন্য পাশে আরেকটু সামনে উকি দিতেই ঈশানী দেখতে পেল এরিশকে। ওর বেশভূষা আজ ভিন্ন। পরনে ব্ল্যাক ডেনিম জ্যাকেট, মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ, চোখেও একই রঙের রোদ চশমা। আজ প্রায় 15 দিন পরে আবারও এরিশকে দেখল ঈশানী। সেদিন জিসানকে ছেড়ে দেওয়ার পর আর এক মুহূর্তের জন্য দেখা হয়নি ওদের। এতে অবশ্যই ঈশানীর ভালোই হয়েছে, ও স্বস্তি পেয়েছে খুব। তবে বর্তমানে এরিশকে রাগান্বিত দেখাচ্ছে। কারোর সাথে ফোন আলাপে ভীষণ ব্যস্ত সে। হাঁটতে হাঁটতেই সাবলীল গলায় ফোনের উপাশের লোকটাকে হুকুম করে এরিশ বলছে, জাস্ট কিল হিম। কি আশ্চর্য, এদের কাছে মানুষকে মেরে ফেলা কতই না সহজ। আচ্ছা, মানুষ হয়ে মানুষকে মারতে একটু কলিজা কাঁপে না এদের? নিজের ভাবনায় নিজেই খানিকটা তাচ্ছিল্য করে হাসল ঈশানী। পরক্ষণেই মনে মনে আওড়ালো, আমি বা কাকে কি বলছি? হেরিস কি আদৌ মানুষের কাতারে পড়ে? ও তো স্রেফ একটা জানোয়ার। এভাবেই এক পর্যায়ে ভব ঘুরে ঈশানী হাঁটতে হাঁটতে খেয়াল করলো ও আসলে গার্ডের থেকে কিঞ্চিত পিছিয়ে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন। এখন আর ও ক্রুজ শিপে নেই, চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে দৌড় লাগাতে পারবে। ব্যাপারটা মস্তিষ্কে ভালো মতো ক্যাচ করতেই পালানোর বুদ্ধিটা মাথা চাড়া দিয়ে উঠল ঈশানীর মনে। ও ঠিক করলো এবার ও পালাবে, কারণ এই মুহূর্তে ঈশানীকে খোঁজার মতো স্থির মন মানসিকতা এরিশের মধ্যে লক্ষণীয় নয়। ওই জন্যই যেই ভাবার সেই কাজ। ধীরে ধীরে গাছদের থেকে এক পা দুপা করে সরে আসতে লাগলো ঈশানী। এভাবে সরে যেতে যেতে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে যেই না পেছনে ঘুরে চোখ খিঁচে দৌড় লাগাবে ও, তৎক্ষণাৎ পেছন থেকে কেউ শক্ত হাতে বাহু টেনে ধরলো ওর। আকস্মিক হ্যাচকা টানে দু কদম পিছিয়ে এলো ঈশানী। সেই সাথে গলায় অনুভব করলো সরু ধারালো কিছুর একটা অস্তিত্ব। ধরা পড়ে গিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে হৃদয়ে আর এক দফা কাঁপুনি শুরু হলো ঈশানীর। ও আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো গলার কাছে। দেখলো ওর গলায় ধারালো চাকু ধরে রেখেছে কেউ। কেউ বললে কথাটা ভুল হবে, কারণ এই মাস্কি স্নিগ্ধ সুঘ্রাণটা শুধুমাত্র এরিশের। জঙ্গলে এরিশের পরিহিত হুডি থেকে নির্গত এই একই রকম মাস্কি একটা ক্লোনের সৌরভে পাগল প্রায় হয়ে গিয়েছিল ঈশানী, যা আজও স্পষ্ট মনে আছে ওর। নিচে তাকিয়ে চাকুর অবস্থান দেখতে পেয়ে ভয়ে আঁতকে উঠল ঈশানী। ওর গ্রীবাটা থর ধরিয়ে কাঁপছে এই মুহূর্তে। ঈশানীর মতো একটা সহজ সরল অন্তর্মুখী স্বভাবের মেয়ের কাছে এখনকার পরিস্থিতিগুলো অত্যন্ত বেগতিক। ওর মস্তিষ্ক কখন কি করে বসে ও নিজেও তা ঠাউর করে উঠতে পারে না। সেখানে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা, তাই এই মুহূর্তে কিভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করবে আর কিভাবেই বা এই মরণঘাতী অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করবে, কিছুই বুঝে উঠতে পারছে না ঈশানী। অগত্যা ভয়ে জর্জরিত হয়ে থর থর করে কাঁপছে শুধু মেয়েটা। ঈশানী এত জোরে জোরে কাঁপছিল যে ওর গলায় চাকু ধরে রাখা এরিশও সেটা পুরোপুরি অনুভব করতে পারছে। ঈশানীর এমন নাজেহাল অবস্থা দেখে মনে মনে ক্রূর হাসল এরিশ। মেয়েটা অত্যন্ত ভীতু, অথচ উপরে উপরে সাহসিকতার ভান ধরে থাকে সব সময়। আর এই ব্যাপারটাই বেশ ইন্টারেস্টিং লাগে এরিশের নিকট। পরক্ষণে ইস্যুর কানের কাছে মুখ ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হাসকি স্বরে ও বলে উঠল, পালানোর চেষ্টাও করো না, এটা এরিশের রাজত্ব। এখান থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস কিংবা সাধ্য কোনোটাই তোমার নাই, বুঝছো? এরিশের কথার জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো ঈশানী। অতঃপর কথা শেষ করে গার্ডদের ইশারা দিয়ে ঈশানীকে ধরে ফেলতে বলে এরিশ।
তৎক্ষণাৎ দুজন গার্ডস এগিয়ে এসে ঘিরে দাঁড়ালো ঈশানীকে। ঈশানী এখন পুরোপুরি নজরবন্দি, পালানোর আর কোনো রাস্তা খোলা নেই ওর কাছে। ব্যাপারটা নিশ্চিত হয়ে আবারও ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় ইরিশ। এখন আর করণীয় কিছু নেই ভেবে সহসা গার্ডসদের নজরবন্দি হয়ে সামনে এগোচ্ছে ঈশানী। বন্দর ছাড়িয়ে কিছু দূর এগিয়ে আসতেই ইস্যু দেখলো রানওয়েতে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, সেই সাথে কিছু ব্ল্যাক মার্সিডিজ আর রোলস রয়েস কারও রয়েছে। এত কাছ থেকে চলন্ত হেলিকপ্টারের তীব্র ঘূর্ণনে সকলের নাজেহাল অবস্থা। রোগা পাতলা গরনের ঈশানী তো হাওয়ায় উড়ে গেল বলে। দুদিক দিয়ে ওর দু হাতের কবজি শক্ত করে ধরে রেখেছে গার্ডসরা, অথচ এত তীব্র কনকনে বাতাসে এক চুল পরিমাণও নড়ছে না অন্যান্য গার্ডসরা। তারা যে আদতে কতটা পেশাদার আর পারদর্শী সেই ভেবেই রীতিমতো অবাক হলো ঈশানী। তবে ওর অবাকের মাত্রা চরম সীমানায় পৌঁছে গেল তখনই যখন দেখলো কানে বিশাল সাইজের হেডফোন আর চোখে রোদ চশমা লাগিয়ে হেলিকপ্টারের ককপিটে বসে আছে স্বয়ং ইরিশ। এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই ওদের সকলের সামনে দিয়ে ইরিশ নিজ হাতে সব কিছু কন্ট্রোল করে একাই উড়িয়ে নিয়ে গেল হেলিকপ্টারটা। ইরিশ নিজেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ করলো, তার মানে তো সে পাইলটদের অভিজ্ঞতা সম্পন্ন। আসলে কি তাই? এই পুরো ব্যাপারখানা ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হওয়ার আগেই ইস্যুকে টেনে টুনে গাড়িতে বসালো গার্ডসরা। এতক্ষণ যাবৎ বিস্ময় কোনো কিছুই মাথায় ঢুকছিল না ঈশানী। তবে এই মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করলো তখনই হঠাৎ ওর মনে হলো, এটা আসলে কোন দেশ আর আমি যাচ্ছিটা আবার কোথায়? মনের খচখচানিটাকে দমিয়ে রাখতে না পেরে ভেতরে কিছুটা সাহস সঞ্চার করে ওর পাশে বসে থাকা দানবীয় চেহারার কালো পোশাকধারী গার্ডটাকে আমতা আমতা করে জিজ্ঞেস করেই বসল ঈশানী। খানিকটা শুষ্ক ঢোক গিলে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধালো, Where are we going? প্রশ্নটা শোনা মাত্রই কালো পোশাক পরিহিত গার্ডটা ভ্রু যুগল কুচকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো ঈশানীর পানে, যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে ঈশানী। লোকটার এহেন চাহনির বিপরীতে আবারও ঠোঁটের আগায় মিথ্যে হাসি ঝুলিয়ে শুষ্ক ঠোক গেল। লোকটা এবার ঈশানীর দিক থেকে চোখ সরিয়ে সামনে দৃষ্টিপাত করে থমথমে আর গম্ভীর আওয়াজে বলে ওঠে, মস্কো। নামটা শোনা মাত্রই বুকের ভেতর ধক করে ওঠে ঈশানীর। মনের মাঝে হাজারো সংখ্যা নিয়ে একাই বিড়বিড়ায় ও। মস্কো তো রাশিয়ার রাজধানী, তার মানে মাফিয়া বসটা আবার রাশিয়া নিয়ে এলো। হায় আল্লাহ, এখান থেকে পালাবো কি করে? আমি কি করে বা বাড়ি ফিরবো? নাকি সারা জীবনের জন্য এই ইরিশ নামক গোলক দাদা আটকে পড়ে যাবে? আমি কি করলে মুক্তি মিলবে আমার? নিজের চুল নিজে খামচে ধরে অসহায়ের মতো কেঁদে ওঠে ঈশানী। সারা জীবন অভ্যাসবশত ঘরকুনো হয়ে তার মায়ের কড়া শাসনে থেকেও কোনোদিন ওকে এটা কল্পনা করতে হয়নি যে আমি বন্দি আছি। আমি মুক্তি হব কবে? সবার মতো অবাধে বুক ভরে শ্বাস নেব কবে? অথচ আজ মুহূর্তেই কেমন ওলট পালট হয়ে গেল ঈশানীর চিন্তাধারা। ওর দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুট করেই নিজেকে আজ খাঁচায় বন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না ও। ক্রমশ মনে হচ্ছে এই জায়গাটা একটা ব্ল্যাক হোল। এখানে আশেপাশে থাকা সব মানুষগুলো ভয়ঙ্কর দানবীয় জানোয়ারের চেয়েও অধমেরা। আর ঈশানী যে কিনা একমাত্র ভুক্তভোগী, এই জায়গাটা থেকে মুক্তি চায়, যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়, নয়তো অতিরিক্ত মানসিক চাপে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না ওর জন্য। তুষার আবৃত আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ছাড়িয়ে মূল শহর থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলের মাঝে বিশাল বড় পেন্ট হাউসে সন্ধ্যা নাগাদ নিয়ে আসা হলো ঈশানীকে। পেন্ট হাউসের ভেতরে পা রাখা মাত্রই বিস্ময়ে হতবিহবল হয়ে গেল ঈশানী, কারণ এই পুরো পেন্ট হাউসে কোথাও কোনো রঙের ছিটে ফোঁটাও নেই। পুরো পেন্ট হাউস জুড়ে শুধুই কালো থিমের পেন্টিং। বাইরের ভেতরের প্রতিটি দেওয়াল থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র কোচকোচে কালো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কালো রঙেই যেন ঝিল দিচ্ছে চারিদিক। যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দেবে ভীষণ মানিয়েছে রঙটা।
তবে এই গহীন জঙ্গলের মাঝে গোলক ধাঁধার মতো বিশাল রাজকীয় পেন্ট হাউস দেখে কেমন যেন মাথা ঘুরে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ নিজেকে খানিকটা স্বস্তি দিতে কাঁচের দেওয়াল ভেদ করে বাইরে দৃষ্টিপাত করেও। সন্ধ্যা হতে না হতেই পেঁজা তুলোর মতো শুভ্র তুষারে ভরে গিয়েছে ফ্রন্টিয়ার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।